করার জন্য, বাস্তবায়ন করার জন্য যে বিষয়গুলো ছিল সেটাও আমরা আলোচনা করি এবং সেটার জন্য আমাদের সব দ্রুত যে বিষয়টা এখন সবার কাছে যেটা প্রত্যাশা সেটা হচ্ছে দ্রুত একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সংসদ, একটা নির্বাচিত সরকার যারা আগামী দিনে এই 31 দফা বাস্তবায়ন করবে এবং জনগণের কাছে যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে বিষয়ে সেটা আমরা বাস্তবায়ন করব। সুতরাং নির্বাচন অতি সত্বর হওয়া দরকার। একটা নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে, যে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং বৈদেশিক যে বিষয়গুলো আজকে আমরা সম্মুখীন হচ্ছি সেগুলো একটা নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব। সেটা একটি সংসদ সরকারের মাধ্যমে আমাদের এই কাজগুলো করতে হবে। আর সংস্কারের বিষয়ে যেটা আমরা আলোচনা করেছি, সংস্কার করতে হবে সংসদে, একটা নির্বাচিত জনগণের নির্বাচিত সংসদ সেই সংস্কারগুলো সংসদে বাস্তবায়ন করবে। এবং আমাদের তো 31 দফা আছে, আমাদের 31 দফার বাইরেও অন্যান্য দলের নির্বাচিত, অনির্বাচিত যে সমস্ত সংস্কার প্রস্তাব আসবে সেগুলো আমরা সংসদে পেশ করব, সংসদে আলোচিত হবে। এবং বর্তমানে যে সংস্কার কমিটিগুলো করা হয়েছে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে, যে সংস্কার কমিটিগুলো তৈরি হয়েছে, তারাও যদি সংস্কারের যদি কোনো প্রস্তাব রাখতে চায়, তারা করে যায় আগামী দিনের জন্য, তাদের সংস্কারের প্রস্তাবও আমরা সংসদে আলোচনা করব। আমরা সংসদে সেটা পেশ করব, আলোচনা করব। সংসদ সিদ্ধান্ত নেবে জনগণের ম্যান্ডেটের পরিপ্রেক্ষিতে যে সংস্কারগুলো আমরা সংসদে পাশ করবো এবং সংসদ সেই সিদ্ধান্তগুলো নিবে আগামী দিনে। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে বিএনপির লিয়াজু কমিটির সাথে গণ অধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সে বিষয়ে ইতিমধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব আমির হোসেন মোহাম্মদ চৌধুরী তিনি আমরা একসাথে যুগপৎ লড়াই করেছি এবং যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানে বিএনপি গণ অধিকার পরিষদ সহ আমরা প্রায় 43টি দল একসাথে আন্দোলন করার মাধ্যমে হাসিনার পতন নিশ্চিত হয়েছে। এই অভ্যুত্থানে সাধারণ জনগণ এবং সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ ছিল। এতদিন ধরে রাজনৈতিক দলগুলো সবসময় বলে এসেছে যে যতক্ষণ না পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলোর যে আন্দোলন সেই আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত হাসিনার পতন নিশ্চিত হবে না। এই অভ্যুত্থানে সেটি হয়েছে। এই অভ্যুত্থানে রাজনৈতিক কর্মীরা, সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে লড়াই করার মাধ্যমে হাসিনার পতন নিশ্চিত করেছে। এবং যে অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে গঠিত হয়েছে, আমরা রাজনৈতিক কর্মীরা সবসময় বলে এসেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার। বিশেষ করে আপনারা সকলেই শুনেছেন যে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু বলেছেন যে এই সরকার ব্যর্থ হলে আমরা ব্যর্থ হব, অর্থাৎ এই সরকারকে আমাদের অন করতে হবে। আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনিও একই কথা বলেছেন যে এই সরকার অভ্যুত্থানের সরকার, এই সরকার আমাদের সরকার, এই সরকারকে সফল করতে হবে। অর্থাৎ এই সরকার ব্যর্থ হোক এটি কিন্তু কোনো দল চায় না। যদি সরকার যদি নিজে নিজে ব্যর্থ হয়ে যায় সেই দায় কিন্তু আবার রাজনৈতিক দলগুলো নিতে পারবে না। আমরা সরকারের উপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকারের উপদেষ্টারা কেউ কেউ এমন বিরাজনীতিকরণের বক্তব্য দিচ্ছে এবং একটি রাজনৈতিক দল গঠনের পিছন থেকে পৃষ্ঠপোষকতা করছে, যে কারণে কিন্তু যারা গণ অভ্যুত্থানে যে সকল রাজনৈতিক শক্তি কাজ করেছে তাদের ভিতরে অনেকটা সন্দেহ সংশয় তৈরি হয়েছে। দেখেন, এই সরকারের সমালোচনা ছিল না, কিন্তু সরকারের কিছু উপদেষ্টার ভিন্নমুখী বক্তব্যের কারণে এখন সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে প্রধান উপদেষ্টার কাছে সকল দলের প্রত্যাশা ছিল যে তিনি একটি লিখিত রোডম্যাপ প্রকাশ করবেন যেখানে অবশ্যই নির্বাচনের ঘোষণা থাকবে। কিন্তু আমরা দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা এই ধরনের লিখিত কোনো ডকুমেন্ট তিনি আসলে জাতির কাছে পেশ করেননি। তিনি একটি অনুমান নির্ভর বক্তব্য দিয়েছেন, অর্থাৎ আগামীতে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা কাটেনি। এবং একই সাথে আমরা দেখেছি যে তার প্রেস সচিব তিনি আবার ভিন্ন বক্তব্য প্রদান করেছেন, যেখানে প্রধান উপদেষ্টা বক্তব্য দেওয়ার পরে
আর কোনো উপদেষ্টা সেই বিষয়ে বক্তব্য দিতে পারেন না। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের এক একজন উপদেষ্টা এক এক ধরনের বক্তব্য দিচ্ছে। এগুলো আসলে অত্যন্ত অশনি সংকেত। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সরকারের ভিতরেই ব্যাপকভাবে সমন্বয়ের ঘাটতি রয়েছে। আমরা সরকারকে বলতে চাই যে আমরা আপনাকে অবশ্যই সহযোগিতা করব, কিন্তু আপনারা কেন এখনো পর্যন্ত, আপনাদের 4 মাস অতিবাহিত হয়েছে, এই 4 মাসে আপনারা কি কাজ করেছেন এখনো পর্যন্ত আপনাদের সফলতা খুব বেশি আমরা লক্ষ্য করছি না। আপনারা প্রত্যেকটা জায়গায় ব্যর্থ হচ্ছেন, প্রত্যেকটা জিনিসপত্রের দাম বেড়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসে নাই। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী লীগের যারা সুবিধাভোগী তারা আরো বেশি সুবিধা পাচ্ছে। ডিসিএসপি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের পুনর্বাসন চলছে। একই সাথে আমরা দেখছি যে এই যে আওয়ামী লীগের কাউন্সিলর, তাদেরকে নতুন রাজনৈতিক যে উত্থান, সেই উত্থানে সহযোগিতা চাওয়া হচ্ছে। এই যে আওয়ামী লীগের পুনর্বাসনের একটি চেষ্টা সরকারের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত তারা কিন্তু করছে, যে কারণে কিন্তু দলগুলোর মধ্যে কিন্তু সন্দেহ সংশয় তৈরি হয়েছে। এবং ইতিমধ্যে যেটি খসরু ভাই বললেন যে এই কাউন্সিলররা এরা কিন্তু সবাই অনির্বাচিত। আপনি একটি দল গঠন করবেন, সেখানে অবৈধ হাসিনার যে অনির্বাচিত কাউন্সিলর তাদেরকে নিয়ে আপনি দল গঠন করবেন, তাদের সহযোগিতা নেবেন, এটি কোনোভাবে আসলে গ্রহণযোগ্য না। সেক্ষেত্রে আমরা মনে করি যে সরকার যে রাজনৈতিক দল গঠনের পৃষ্ঠপোষকতা করছে, বিরাজনীতিকরণের এক ধরনের চিন্তা ভাবনা সরকারের বক্তব্যের মাধ্যমে আমরা পেয়েছি বা ফুটে উঠছে। এই কারণে কিন্তু আজকে দলগুলোর ভিতরে সন্দেহ সংশয় তৈরি হয়েছে। আজকে গণ অধিকার পরিষদ এবং বিএনপির যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এটি অত্যন্ত ফলপ্রসূ বক্তব্য। আমরা যেটি মনে করি যে সরকারকে অবশ্যই একটি নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করতে হবে এবং সেটি দ্রুত সময়ের মধ্যে করলে রাজনৈতিক দলগুলোর আস্থা বিশ্বাস আরো বাড়বে। এই রাজনৈতিক দলগুলো কেউ সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে না। যারা রাজনীতি করে স্বাভাবিকভাবে তারা নির্বাচনের কথা বলতেই পারে, কিন্তু নির্বাচনের কথা শুনলে সরকারের এক ধরনের অস্বস্তি মনোভাব আমরা দেখছি, এটি কোনোভাবেই কাম্য না। আমরা মনে করি যে সরকারের উচিত দলগুলোর সাথে বসে, বিভিন্ন অংশীদারের সাথে বসে সরকার কি করতে চায় এবং রোডম্যাপ প্রকাশের ব্যাপারে তাদের আলোচনা করা। এবং একই সাথে আমরা এটি বলতে চাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কি করবেন না। আমরা দেখতে পেয়েছি যে বিএনপির ঘাড়ে বন্দুক চাপিয়ে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে না। আমরা যেটি অন্যান্য দলকেও বলেছি, সব জায়গায় বলছি যে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আগামী নির্বাচনে এই গণহত্যাকারী দলকে যদি কেউ নির্বাচনে আনতে চায়, আমরা সবসময় বলেছি আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলবো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং একই সাথে এই গণহত্যার বিচার করতে হবে। ওয়াদুল কাদের কিভাবে পালিয়ে গেল সেটিও আমরা জানতে চাই। আপনি একদিকে আওয়ামী লীগের কাউকে ধরছেন না, শেখ পরিবারের কাউকে ধরছেন না, অন্যদিকে আপনি রাষ্ট্র সংস্কারের গল্প শোনাচ্ছেন। এই গল্প কিন্তু জনগণ শুনতে চাচ্ছে না। সরকারকে সর্বশেষ বলবো যে দলগুলোর সাথে যে দূরত্ব তৈরি হয়েছে, এই দূরত্ব কমান এবং দ্রুত সময়ের মধ্যে আপনারা রোডম্যাপ প্রকাশ করুন। ধন্যবাদ সকলকে।